এক্ষুনি ডিভোর্স দিয়ে দে রাজু এই মেয়েকে। কই তুই? শাশুড়ির মুখে এমন কথা শুনে রোদেলা বলল, সামান্য 2 পিস মাংস খাওয়ার অপরাধে আমায় ডিভোর্স দিবেন আপনারা মা? 6 বছরের ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব মা? এক অনাথের সাথে আপনারা এমন অবিচার করতে পারেন না। আমি তো কম করিনি আপনাদের জন্য, নিজে না খেয়ে খাইয়েছি, সেবা করেছি, মা বলে ডেকেছি, সেই আপনি কিনা আমায় ঘাট ধাক্কা দিচ্ছেন মা? অবশ্যই দেব। 2 পিস মাংসের লোভ যে সামলাতে পারে না সে যে কেমন মানুষ তা আমার বোঝা হয়ে গেছে। ঝটপট আমার ছেলের ঘাট থেকে নামো তোমরা মেয়ে। রোদেলা অশ্রুসিক্ত নয়নে চারিদিকে তাকায়, স্বামী রাজু কোথাও নেই। শাশুড়ি রোদেলাকে টেনে ডাইনিং রুম থেকে নিয়ে যায়। দরজার সামনে এসে শাশুড়ি বলল, যা বের হ। তখনই রাজু এসে পাশে দাঁড়ায়, কিন্তু মুখে টু শব্দটি নেই। রোদেলা তা দেখে চেঁচিয়ে বলল, কিছু বলছো না কেন রাজু? আমি না তোমার স্ত্রী? তোমার মা এসব কি বলছে রাজু? আমি কোথায় যাব? কি আছে আমার তুমি ছাড়া? কি দোষ আমার? কেন প্রতারণা করছো আমার সঙ্গে? ছোট্ট মেয়েকে নিয়ে কোথায় যাব আমি? ছেলেটা তোমায় ছাড়া কিছুই বোঝে না। অন্তত নিজের সন্তান দুটোর কথা ভেবে হলেও আমায় ঠাঁই দাও প্লিজ। রাজু চটপট করে বলল, মা যেটা বলবে সেটাই শেষ কথা। উনি আমায় জন্ম দিয়েছে, আমার খারাপ চাইবে না নিশ্চয়ই। উনি যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছে সুতরাং আমার মঙ্গলের জন্যই নিয়েছে, তাই আমি মায়ের বিরুদ্ধে যেতে পারবো না। রাজুর মুখে এমন কথা শুনে রোদেলা ধপ করে মেঝেতে বসে পড়ে। শাশুড়ি নিজের রুমের দিকে চলে যায়। তখনই ছোট মেয়ে প্রিয়া এসে মায়ের কোলে মাথা রেখে সেখানেই শুয়ে পড়ে। রোদেলা মেয়ের দিকে তাকিয়ে চোখের জল বিসর্জন দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়। শাশুড়ি আবার থেমে খাম সমেত একটি পেপার এনে রোদেলার মুখে ছুড়ে দেয়। রোদেলা মাটি থেকে কুড়িয়ে নেয় সেটি। ভাঁজ খুলে দেখে ডিভোর্স পেপার এটি। আগে থেকে রাজু সিগনেচার করা। রোদেলা বসা থেকে কোন রকম উঠে রাজুর দিকে তাকিয়ে বলল, এই তোমার ভালোবাসা রাজু? এর জন্য বিয়ে করেছিলে আমায়? এত ভালোবাসা, এত প্রমিস কোথায় গেল সব? নিজের সন্তানের মুখের দিকেও তাকালে না তুমি? এত পাষাণ, এতটা অমানুষ। তখনই রাজু রাগান্বিত চোখে রোদেলার গালে সজোরে এক থাপ্পড় দিয়ে বলল, বেশি বুঝিস না, দোষটা তোর। এতিম হয়ে আমার মতো ধনী ঘরের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছিস তুই, আমায় ঠকিয়েছিস। আমি তোর থেকে ভালো ডিজার্ভ করি। সে সময় অন্ধ ছিলাম, তাই তোর মতো ভিখারিকে জীবন সঙ্গী করেছিলাম। এবার আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার ভাবির কৃপায় আমার চোখ খুলেছে। এবার এই বাচ্চা আবর্জনা নিয়ে বেরিয়ে যা তুই। রোদেলা পাশের রুমে তাকায়। সে দেখলো তার বড় যা কাজল পর্দার আড়ালে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। ভাবভঙ্গিতেই বোঝা যাচ্ছে কাজটাই মহিলার। তার মানে ইনি আজ নিজের স্বার্থ সিদ্ধি করেই ছাড়লো। হায় রে আমার পোড়া কপাল, সাজানো গোছানো সংসারটা পরনারী এসে শেষ করে দিল। হয়তো এটাই আমার নিয়তি ছিল। এখানে থেকে লাভ নেই আমার। রাজুর পকেটে হাত দিয়ে কলম নিয়ে পেপারে সই করে দিলাম। কাপড় নিতে নিজের রুমের দিকে চলে গেলাম মেয়েকে নিয়ে। নিজের রুমে গেলাম। এই ঘরটা আর নেই আমার। কত শত স্মৃতি এখানে। আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম বিয়ের সংসারে ঘরে। এত স্মৃতি ভুলি কি করে? অথচ রাজু কত সহজে পর করে দিল আমায়। মেয়েকে কোলে নিলাম। মেয়ে আমার আটকে উঠলো যেন। হয়তো মায়ের উপর ভীষণ বিরক্ত হচ্ছে। মা নামো একটু, আমরা চলে যাব। কেন যাব আম্মু? আমি ঘুমোবো। এটা আমার ঘর, আমি এখানে ঘুমোবো। আমি মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠে বললাম, এটা আর আমাদের ঘর নেই মা, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা আজ ঘুরতে যাব মা, সারা জীবনের জন্য চলে যাব ঘুরতে। ব্যাগ আর হাতে যা টাকা ছিল তা নিলাম। হাত খুলে দেখি টাকা আছে 600 টাকার মতো। ওদিকে দরজার বাহির থেকে শাশুড়ি মা বলল, আমার বাড়ির টাকা পয়সা পারলে লুট করে নিয়ে যেও না। কাবিনের টাকাটা 2 দিন পর নিয়ে যেও, আমরা অকৃতজ্ঞ নই। তখনই রোদেলা এসে হেসে বলল, কাবিনের 80,000 টাকা আপনাদের সাদকা দিয়ে গেলাম। টাকাগুলো দিয়ে ছেলের বিয়ে করিয়ে দিবেন। আর আমার রেখে যাওয়া জামা আপনার পরবর্তী নতুন মেজো বউয়ের জন্য। আমি সব কাপড় নিচ্ছি না বলেই হনহন করে সেখান থেকে চলে আসি। আমি দরজার সামনে আসতেই দেখি আমার বড়জা কাজল দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাকে গিয়ে বললাম, আসি ভাবি, আপনার জন্য বরদোয়া রইল আমার সংসার ভাঙার জন্য। যেভাবে আমার জীবন ধ্বংস করলেন, আমার সন্তানকে এতিম করলেন, ঠিক তেমনি আপনি নিঃস্ব হন। আমার প্রতিটি চোখের পানি আপনার জীবনে অভিশাপ হয়ে আসুক। আমি এতিম, একজন এতিমের উপরে হওয়া অন্যায় বিধাতা কখনো মেনে নিবেন না। আমার সন্তানের হাহাকার আপনার জীবন নরক করে দিই। মন থেকে আপনার জন্য এই দোয়াগুলো এলো। মিথ্যা মহাপাপ, তাই মনে একার মুখে অন্য বললাম না। কাজল রাগি চোখে আমার দিকে তাকায়। আমি কিছু না বলে বের হয়ে চলে আসি। রাস্তায় এক হাতে মেয়ে আর অন্য হাতে ব্যাগ নিয়ে হাঁটছি। নিজেকে ভীষণ অসহায় লাগছে। ইচ্ছা করছিল চিৎকার করে কাঁদি, কিন্তু আমার শক্ত থাকতে হবে। আমার মেয়ের দিকে তাকিয়ে হলেও নিজেকে শক্ত রাখতে হবে আমায়। আমার দুঃসম্পর্কের এক চাচাতো ভাইয়ের বাড়ির সামনে গিয়ে কলিং বেল চাপলাম। ওর বিশাল বাড়ি, বাড়ির পুরোটাতেই ওরা থাকে। দরজা খুলে দেয় সাইফুল। এই অবস্থাতে আমায় দেখে সাইফুল ভ্রু কুচকায়। আমি বললাম, আমায় একটু আশ্রয় দে ভাই, অন্তত আমার এই ছোট মেয়ের দিকে তাকিয়ে। রাজু আমায় ডিভোর্স দিয়েছে, কোথাও একটু মাথা গোজার স্থান পাচ্ছি না। তুই দয়া করে আমায় ফিরিয়ে দিস না, কথা দিচ্ছি। 3-4 দিনের মাঝে কিছু একটা ব্যবস্থা করে আমি চলে যাব মেয়েকে নিয়ে। আপাতত একটু থাকতে দে ভাই আমার। কি বলিস? আয় ভেতরে আয়। আমরা দুজনে ভেতরে ঢুকি। রুমের ভেতরে ঢুকতেই সাইফুলের বাবা এসে আমায় দেখে বলল, কোন সাহসে ওদের আমার বাড়িতে থাকতে এনেছিস? দুটো পেট চালানো কম কথা নাকি? আমাদের কি রাজভান্ডার আছে নাকি তুই জনদরদি হয়েছিস? আমার বাড়িতে এসব সমাজসেবা চলবে না। বাবা, রোদেলার স্বামী রোদেলাকে ডিভোর্স দিয়েছে, তাই তাতে আমাদের কি? ওকে কেন আমাদের আশ্রয় দিতে হবে? আর দিলেও বা সহজে যাবে নাকি এ বাড়ি থেকে? ঘরে বসিয়ে দুজন মানুষকে খাওয়াতে কম খরচ নাকি? বাজার সদাই এখন আগুন বরাবর, সেখানে ওদের কি করে রাখবো আমি? তোর বউ আর মা এসে দেখলে আরো খেপে যাবে। আপদ বিদায় কর তারা আসার আগে। নিশ্চয়ই লোভে পড়ে এখানে
এখানে এসেছে, এবার চুরি ডাকাতি করে আমাদের নিঃস্ব করে নিজের পেট চালাবে। আর শুনতে পারলাম না আমি। মেয়ের হাত ধরে বের হয়ে গেলাম সাইফুলদের ঘর থেকে। দরজার বাইরে এসে কেন জানি চোখ থেকে এবার টপ টপ পানি পড়ছে। চোর পর্যন্ত বলতে বাদলো না, অথচ এই মানুষগুলোকে আমি কম সাহায্য করিনি। সাইফুল বেকার, আমি লুকিয়ে বাঁচিয়ে অনেক টাকা দিয়েছি। দুনিয়াতে কেউ নেই আমার। দুঃসম্পর্কের ভাইটাকে আপন মনে করতাম। বাড়িতে পালা হাঁস মুরগির ডিম থেকে শুরু করে দুধ, ঘরের চাল ডাল পর্যন্ত দিয়েছি। ও ব্যবসা করবে, কিন্তু টাকা নেই। আমার কাছে হাত পাতে, নিজের জমানো টাকা দেই। সেই টাকার অর্ধেক এখনো শোধ করেনি ওরা। আমার টাকায় ব্যবসা করে ওরা উন্নতি করেছে খুব, বাড়ি গাড়ি সব করেছে। এতে আমি খুশি হয়েছি। ওরা ভালো থাক, সুখে থাক, এটাই আমার প্রত্যাশা। আজ তারাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। একটি দিনের জন্য হলেও আশ্রয় দিল না। আমি একটা মেয়ে মানুষ, কতই বা খেতাম। মেয়েটাও আমার না জানি কত মন খেত। মেয়ের চোখে ধরা দিল আমার চোখের পানি। সে বলল, কাঁদছো কেন আম্মু? ঘুরতে যাব না আমরা আম্মু? হ্যাঁ যাবো মা, বলে মিথ্যা সান্ত্বনা দিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কি হবে রোদেলা? তার আশ্রয়স্থল কই? আসলে সমাজে শিক্ষিত মানুষ অনেক পাবেন, কিন্তু আসলে তারা বেশিরভাগই মুখোশধারী। রোদেলার পরবর্তী অংশ দেখতে চাইলে কমেন্ট করতে ভুলবেন না। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় এইচ এম কানন ও চিত্রগ্রহণ মোস্তফা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।